তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিসে থেকে প্রিপেয়ার করা হয়? প্রিপারেশন করবি কিসে থেকে না, ক্রোম আয়রন। এই দেখ, এটার ফর্মুলা দেখে নে। ক্রোম আয়রনের ফর্মুলা হচ্ছে FeOCr2O3। আচ্ছা, এই যে ক্রোম আয়রন থেকে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বানানো হবে, তার জন্যে প্রথমে হচ্ছে যে ক্রোম আয়রনটাকে নিয়ে আমরা কি করি না, সোডিয়াম ক্রোমেট বানাই। সোডিয়াম ক্রোমেট Na2CrO4 সোডিয়াম ক্রোমেট তৈরি করা হয়। এর সাথে সোডিয়াম কার্বনেট অক্সিজেনের প্রেজেন্সে রিয়াকশন করা হয়। কথা লেখা রয়েছে কিন্তু রিয়াকশনটাই গুরুত্বপূর্ণ। ক্রোমাইট ওর বা ক্রোম আয়রন থেকে সোডিয়াম ক্রোমেট তৈরি করা হলো। সোডিয়াম ক্রোমেটটা কমপ্লিটলি সেপারেট করে নেওয়া হয় রিয়াকশন মিক্সচার থেকে। সোডিয়াম ক্রোমেটটাকে সেপারেট করে নেওয়ার পরে, সরি এখানে একটু ভুল লেখা আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেখা নয়, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সরি K2CR2। আচ্ছা, সোডিয়াম ক্রোমেট তৈরি করা হয়। সোডিয়াম ক্রোমেট থেকে এবারে কি করা হয় না, H2SO4 রিয়াকশন করিয়ে সোডিয়াম ডাইক্রোমেট তৈরি করা হয়। সোডিয়াম ডাইক্রোমেট H2SO4 রিয়াকশন করে একে অক্সিডাইজ করে, ক্রোমেটকে ডাইক্রোমেট করে। দেখ, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড when sodium chromate is converted to sodium dichromate। এই সোডিয়াম ডাইক্রোমেট এইটা হচ্ছে লেস সলিউবল, লেস সলিউবল। সেই জন্যে সোডিয়াম ডাইক্রোমেটটা এখান থেকে সহজে রিমুভ করে নেওয়া যাবে। সোডিয়াম ডাইক্রোমেটের ক্রিস্টাল হিসাবে রিমুভ করে, 2H2O ক্রিস্টাল হিসাবে রিমুভ করে। তারপরে সোডিয়াম ডাইক্রোমেটটাকে নিয়ে যদি পটাশিয়াম ক্লোরাইড দেওয়া হয় কনসেন্ট্রেট সলিউশন, তাহলে সেখান থেকে পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি হয়। তো পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করার জন্য যে স্টেপগুলো, সেই স্টেপগুলো কিন্তু প্রথমে খেয়াল রাখবি যে কি কি স্টেপ, কারণ এটার উপরে কোশ্চেন দেয়। তাহলে তোর পাচ্ছিস হচ্ছে ক্রোমাইট ওর, তার থেকে সোডিয়াম ক্রোমেট, তার থেকে সোডিয়াম ডাইক্রোমেট, তার থেকে পটাশিয়াম ডাইক্রোমেট। এটাই হচ্ছে দরকারি কথা এবং এটা মনে রাখবি যে কোনখানে কি দেয়া হচ্ছে। এটাতে সোডিয়াম কার্বনেট দিয়ে করা হয়, এটাতে H2SO4 দিয়ে করা হয়, এটাতে KCl দিয়ে করা হয়। ব্যাস, এটা মনে রাখলেই চলবে। এখানে যেটা দরকার, যতটা দরকার আমি ততটাই বলবো, অতিরিক্ত কিছু কথা বলবো না, কারণ কোনো প্রয়োজন নেই। এবারে দেখ যে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, তার প্রপার্টি এর কালার হচ্ছে অরেঞ্জ কালার ক্রিস্টাল, অরেঞ্জ কালার। দেখ, এইখানে একটা কথা, সলিবিলিটি লেখা রয়েছে, এটা কিন্তু কোল্ড ওয়াটারে মডারেটলি সলেবল, মানে মোটামুটি সলেবল, এরকম নয় যে খুব হাইলি সলেবল, মোটামুটি সলেবল, বাট ফ্রিলি সলেবল ইন হট ওয়াটার। অ্যাকচুয়ালি পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু হট ওয়াটারেই ভালো সলেবল হয়। ডাইক্রোমেটের বন্ডটা কিছুটা স্ট্রং আছে, হট ওয়াটার দিলেই তবেই বেশি সলেবল হয়। আচ্ছা, এটাও দরকারি যে এটা হিট করলে এর কালার কি হয়ে যায় না, এটা পটাশিয়াম ক্রোমেটে চেঞ্জ হয়ে যায় হিট করলে পটাশিয়াম ক্রোমেটে চেঞ্জ হয়ে যায়, এবং উইথ দ্য ইভলিউশন অফ অক্সিজেন, এখানে অক্সিজেন বেরোয়, অক্সিজেন রিলিজড হয়। তো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম ক্রোমেট তৈরি হয়। সিম্পলি হিট করে দিলেই কিন্তু হয় হোয়াইট হিট, ভালো রকমের হিট, প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করতে হবে। হিট করলে ওখান থেকে কিন্তু পটাশিয়াম ক্রোমেট তৈরি হবে। ডাইক্রোমেট থেকে ক্রোমেট কিন্তু হিট করেই করা যায়। আমি বলেছি যে ক্রোমেট থেকে ডাইক্রোমেট তুই যদি তৈরি করতে চাস, তাহলে এখানে কনসেন্ট্রেট H2SO4 লাগে, আর ডাইক্রোমেট থেকে এটা যেতে গেলে হিট করলেই হবে।
বা আরো প্রসেস আছে, আমি তোকে বলছি পরে। সেকেন্ড থিং হচ্ছে অ্যালকালি। এইটা আমি একটু আগেই বললাম যে পটাশিয়াম ক্রোমেট থেকে তুই যখন ডাইক্রোমেটে যাবি Cr2O7, তখন তোকে দিতে হচ্ছে কনসেন্ট্রেট H2SO4। উল্টোটা, এটা অ্যাসিডিক মিডিয়ামে হবে, উল্টোটা কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে হবে, মানে ডাইক্রোমেট থেকে ক্রোমেট। এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, ক্রোমেট থেকে ডাইক্রোমেট, ডাইক্রোমেট থেকে ক্রোমেট। এটাতে পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড দিলে হয়। দেখ, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম হাইড্রক্সাইড এসে রিয়াকশন করে পটাশিয়াম ক্রোমেট। তো এই আয়নিক ইকুয়েশনটা তুই মনে রাখবি, এই আয়নিক ইকুয়েশনটা Cr2O7 2 মাইনাস 2OH মাইনাস Cr04 2 মাইনাস প্লাস জল। দেখ কিভাবে হচ্ছে আয়নিক ইকুয়েশনটা। দেখ, Cr2O7 2 মাইনাস থেকে Cr04 2 মাইনাস। আচ্ছা, এখানে যখন তোর দুটো ক্রোমিয়াম আছে তখন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন 7টা অক্সিজেন, এই 8টা অক্সিজেন, একটা অক্সিজেন বেশি আছে, যেদিকে অক্সিজেন বেশি থাকে তার উল্টো দিকে ততগুলো জল লিখতে হয় যদি অ্যাসিডিক মিডিয়াম হয়, এবং তার উল্টো দিকে তার ডাবল H+ লিখতে হয়। এবার H+টাকে সরানোর জন্য OH মাইনাস দুদিকে ইকুয়াল নাম্বারে লিখে দিতে হয়। যদি তুই লিখে দিস তাহলে এইখানে মিলিয়ে দুটো জল আর এদিকে একটা জল বাদ হয়ে যাবে, তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস 2OH মাইনাস, এখানে 2Cr04 2 মাইনাস প্লাস একটা জল পড়ে থাকবে। তো এই রিয়াকশনটা কিন্তু খুবই দরকারি। উল্টো রিয়াকশনও কিন্তু সেই একই রকমের। এই দেখ, Cr04 2 মাইনাস 2H প্লাস Cr2O7 2 মাইনাস, এইটা আর এইটা একটা অ্যাসিডিক মিডিয়ামে ক্রোমেট থেকে ডাইক্রোমেট, আর একটা অ্যালকালাইন মিডিয়ামে ক্রোমেট থেকে ডাইক্রোমেট থেকে ক্রোমেট। তো এই দুটো রিয়াকশন কিন্তু খুব ভালো করে মনে রাখবি। পটাশিয়াম ডাইক্রোমেটের সব থেকে বেশি দরকারি রিয়াকশন হচ্ছে ক্রোমেট থেকে ডাইক্রোমেট, ডাইক্রোমেট থেকে ক্রোমেট। এই রিয়াকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি না, এই যে কনভার্সন, এই রিলেটেড কিছু কথাবার্তা তোকে মনে রাখতে হবে। যে আমি বলেছি ডাইক্রোমেট থেকে ক্রোমেট এবং ক্রোমেট থেকে ডাইক্রোমেট। অ্যাকচুয়ালি ডাইক্রোমেটের কালার হচ্ছে কি না, Cr2O7 2 মাইনাস এর কালার হচ্ছে অরেঞ্জ, আর ক্রোমেটের কালার কি না, Cr04 2 মাইনাস এর কালার হচ্ছে ইয়েলো। তো এই কনভার্সনটা এদিক থেকে এদিকে গেলে বা উল্টো দিকে গেলে সবসময় বোঝা যাবে, যেহেতু কালার চেঞ্জ আছে সেহেতু বোঝা যাবে। এবং এটা একটা পার্টিকুলার পিএইচে হয়। তো কিরকম না, অ্যাসিডিক পিএইচ মানে pH 4 এ হয়। দিস ইন্টারকনভার্সন এক্সপ্লেন অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট দ্যাট dichromate solution ions are invariably in equilibrium with Cr04 2 minus at pH 4। pH 4 এতে এটা ইকুইলিব্রিয়াম থাকে, মানে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। যেই তুই অ্যাসিডিক মিডিয়াম বেশি করে দিবি অন অ্যাডিং অ্যালকালি, তুই যদি যে এই রিয়াকশনটা, কথাটা বোঝার চেষ্টা কর, Cr2O7 2 মাইনাস প্লাস জল Cr04 2 মাইনাস প্লাস 2H প্লাস। তো এই রিয়াকশনটাতে যদি তুই অ্যালকালি ঢেলে দিস, অ্যালকালি অ্যাড করিস, তাহলে কি হবে? অ্যালকালি অ্যাড করলে তো H+ কে খেয়ে নেবে, OH মাইনাস তো H+ কে খেয়ে নেবে। তখন কি হবে না, আরো ফরওয়ার্ড দিকে রিয়াকশনটা যাবে, মানে ডাইক্রোমেট থেকে ক্রোমেট হবে। আর যদি তুই অ্যাসিড অ্যাড করিস, তাহলে অ্যাসিড অ্যাড করছিস, তাহলে রাইট হ্যান্ড সাইডে H+ বেশি হয়ে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইডে H+ বেশি হয়ে গেলে উল্টো দিকেই রিয়াকশনটা চলে আসবে, মানে ক্রোমেট থেকে ডাইক্রোমেট হবে। দেখ, এখানে পরিষ্কার করে লেখা আছে এই জিনিসটা, অন অ্যাডিং অ্যালকালি ইনক্রিজিং দ্য pH অফ দ্য সলিউশন, H+ ions are used up according to the law of chemical equilibrium. The reaction proceeds in the forward direction, producing yellow chromate. যেই তুই অ্যালকালি দিবি ডান দিকে চলে আসবে ক্রোমেটের দিকে, কিন্তু যখন H+ কনসেন্ট্রেশন তুই বাড়িয়ে দিবি তখন রিয়াকশন প্রসিড ইন দ্য ব্যাকওয়ার্ড সলিউশন অ্যান্ড অরেঞ্জ রেড ডাইক্রোমেট সলিউশন প্রডিউসড। তো এইটা
এই যে ইন্টার কনভার্সনটা, এই ইন্টার কনভার্সনটা কিন্তু আমাদের এই কারণেই গুরুত্বপূর্ণ, যেটা একটা পিএইচ ডিপেন্ডেন্ট ফ্যাক্ট, এবং এটা অ্যাসিডিক পিএইচ এবং অ্যালকালাইন পিএইচ কোন পিএইচে কোন দিকে যায় রিয়াকশনটা, সেটা আমাদের দরকার। এখান থেকে কোশ্চেন দেয়, সেই জন্য এটা অবশ্যই তোকে এই জায়গাটা পড়তে হবে ভালো করে। তো ডাইক্রোমেট, ক্রোমেট, ক্রোমেট, ডাইক্রোমেট এর কথা বললাম। এবার দেখ যে আমি তো আগেই তোকে বলেছি যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে ক্রোমেট থেকে ডাইক্রোমেট করা যায়, কিন্তু ডাইক্রোমেটের মধ্যে যদি তুই সালফিউরিক অ্যাসিড দিস তাহলে কি হয় না, ক্রোমিক অ্যানহাইড্রাইড তৈরি হয়। এটাও একটা দরকারি রিয়াকশন। কোল্ড কন্ডিশনে রেড ক্রিস্টাল অফ ক্রোমিক অ্যানহাইড্রাইড, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর ফর্ম। এই দেখ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2SO4 রিয়াকশন করেছে, ক্রোমিক অ্যানহাইড্রাইড, এটা CrO3 ক্রোমিক অ্যানহাইড্রাইড তৈরি হয়, জল এখান থেকে বেরিয়ে যায়, কারণ H2SO4 খুব ভালো ওয়াটার অ্যাবজর্বিং এজেন্ট। যদি পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর মিক্সচারকে তুই হিট করিস, এই দেখ মিক্সচার অন হিটিং, হিট করলে এখান থেকে অক্সিজেন বেরোয় এবং পটাশিয়াম সালফেট হয়। হিট না করে কোল্ড কন্ডিশনে করলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড তৈরি হয়, আর হিট করলে ক্রোমিক সালফেট তৈরি হয়। দুটো কন্ডিশন আলাদা। কোল্ড কন্ডিশনে এবং হিট করা সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন, এটা কিন্তু পুরোপুরি আলাদা, এবং এটা তোর খেয়াল রাখতে হবে যে কোল্ড কন্ডিশনে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড তৈরি হবে, কোল্ডে CrO3 তৈরি হয়, আর হট কন্ডিশনে Cr2SO4 এটা তৈরি হয়। অ্যাট দ্য সেম টাইম অক্সিজেনও লিবারেটেড হয়। এটাই গুরুত্বপূর্ণ পার্টগুলো যেগুলো, সেগুলো আমি বলছি তো। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যে H2SO4 এর রিয়াকশন, সেই রিয়াকশানে ডাইক্রোমেটের ইকুইভ্যালেন্ট আমরা রেডক্স রিয়াকশন পড়াচ্ছি, সেখানে এন ফ্যাক্টর পড়াচ্ছি। তো এন ফ্যাক্টর আমরা শুরু করেছি, ওইখানের জিনিসটা কিন্তু এখানে কাজে লাগবে। তো এই সপ্তাহের ক্লাস যেটা নেক্সট বুধবার বা রবিবার দিনকার হবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এন ফ্যাক্টর আমরা ওই সব ক্লাসে পড়াচ্ছি। তো এন ফ্যাক্টরটা দিয়েই কিন্তু এই মলিকুলার ওয়েট বা এগুলো বের করা যায় সহজে। তো এন ফ্যাক্টরের ক্লাস অবশ্যই করবি, কারণ এন ফ্যাক্টরটা কিন্তু বইতে কোথাও ভালো করে নেই, কোনো জায়গায় ভালো করে নেই। আমি ওটা নিয়ে অনেক স্টাডি করে আমি নোটস বানিয়ে আমি এন ফ্যাক্টরের উপরে নেক্সট ক্লাসে বলবো, কিছুটা বলেছি, আবার নেক্সট ক্লাসেও আমরা এন ফ্যাক্টরের উপর বলবো। রিডক্স পড়া হচ্ছে, মানে এই রোববার স্যার এন ফ্যাক্টরের নিয়ে ক্লাস হবে তাই? হ্যাঁ, বুধবার দিনকার আছে, রবিবার দিনকার, বুধবারের ক্লাসটা তো রবিবার রিপিট হয়, তো বুধবারে আমি কিছুটা এন ফ্যাক্টরের কথা বলেছি। শুধু ইলেকট্রন দেয়া নেই, রোববার জয়েন করে নেব, তাই জন্য এই রবিবার কিছুটা হবে, আরো মানে দুটো ক্লাস তো রেডক্সের জন্য লাগেই। তো পরের রবিবার দিনকারও আমাদের এন ফ্যাক্টর পড়াটা হবে, এই রবিবারে কিছুটা হবে, এই রবিবারে কিছুটা এন ফ্যাক্টর পড়া হবে। প্লাস এন ফ্যাক্টরটা খুবই দরকারি, কারণ এন ফ্যাক্টরটা ছাড়া কিন্তু নর্মালিটি মোলারিটির কনসেপশন ক্লিয়ার হবে না। আর এই সমস্ত যে রিয়াকশন, এই যে রিয়াকশন লেখা আছে Cr2O7 14H+, 6 ইলেকট্রন ক্রোমিয়াম প্লাস 37H2, এই যে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 6, এন ফ্যাক্টর দিয়ে এটা খুব সহজে বের করা যায়। এখানে তো আয়নিক ইকুইলিব্রিয়াম দিয়ে, আয়নিক ইকুয়েশন দিয়ে Cr2O7 2- থেকে ক্রোমিয়াম প্লাস 3, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, 7টা অক্সিজেন আছে মানে 7টা জল মানে 14টা, এদিকে H+ করে হিসাব করে 6টা প্লাস, আর এদিকে 12টা প্লাস, মানে এদিকে 6টা ইলেকট্রন দেওয়া হলো। কিন্তু আমরা এন ফ্যাক্টর দিয়ে অনেক সহজে অক্সিডেশন নাম্বার দিয়ে শুধুমাত্র বের করতে পারি, কিন্তু তাতে অনেক কিছু জানতে হবে, অ্যাবরাপ্টলি শুধু অক্সিডেশন নাম্বারের চেঞ্জ দিয়ে বের করা যাবে না, কারণ ওগুলো বইতে লেখা আছে যে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ দিয়ে যেগুলো হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট MnSO4 ওটাতে হয়ে যাবে। কিন্তু যেসব জায়গায় এদিকে দুটো অ্যাটম আছে, ওদিকে একটা অ্যাটম আছে, বা এদিকে অক্সিডেশন নাম্বারের একরকম ব্যাপার রয়েছে যে এমন একটা রিয়াকশন তাতে দুটো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, বা একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ, এরকম অনেক রকমের প্রবলেম আছে। এন ফ্যাক্টরের যে বিষয়টা রয়েছে সেটা এত ভাস্ট ব্যাপার যে নর্মালি আমরা এন ফ্যাক্টরটা যেটা মানে ভাবি যে যেটা পড়ি সেই ব্যাপারটা কিন্তু একদমই নয়। এই 1 মাস ধরে আমি এন ফ্যাক্টরের উপরে
বিভিন্ন জায়গায় পড়াশোনা করলাম, কারণ বইতে ভালো করে নেই বলে আমি অনেক জায়গায় পড়তে পড়তে গিয়ে দেখলাম যে আরও কিছু জানতাম, কিন্তু তারপরেও আরও অনেক কিছু জিনিস এক্সট্রা বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস বের করা সেটা জরুরি। ইকুইভ্যালেন্ট মাস বের করতে গেলে এন ফ্যাক্টরটা অবশ্যই জানার দরকার। তো সেটা যথেষ্ট নিয়ম কানুন আছে এবং নিয়ম কানুন দিয়েই কিন্তু ওটা করতে হবে। তো আমি তোকে এক্স্যাক্টলি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ যত রকমের কম্পাউন্ড আছে সব কম্পাউন্ডের আলাদা আলাদা করে এন ফ্যাক্টর বের করে দেখাবো। একটাও কম্পাউন্ড মিস যাবে না যে তুই পারবি না, এরকম নয়। ডিফারেন্ট মিডিয়ামে, অ্যাসিড মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, যাই হোক না কেন, একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, একটা এলিমেন্ট থেকে দুটো এলিমেন্টের, একটা এলিমেন্ট থেকে ডান দিকে দুটো জায়গায় তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, কম্প্রপোর্শনেশন, নানান রকমের প্রশ্ন দেয়। তো সমস্ত জায়গাতেই কিন্তু এই সমস্ত নিয়ম কানুনগুলো অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এই নিয়ম কানুনগুলো বইতে সেরকমভাবে পরিষ্কার করে বলা নেই, হয়তো বের করা আছে কিন্তু নিয়মটা কি নিয়মে বের করছে সেই নিয়মগুলো যেহেতু বলা নেই, সেই জন্য স্টুডেন্টদের অনেক সময়তেই প্রবলেম হয়। এখানে ধর এরকমভাবে একটা কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট এরকম এম বাই এরকম হয়তো 16 লেখা রয়েছে, 16টা কোথা থেকে এলো, এই সমস্ত ব্যাপার, বা আরো অনেক বড় বড় নাম্বার লেখা M/46 এরকম ভাবে লেখা। তো এই ব্যাপারগুলো কি করে আসছে সেগুলো এন ফ্যাক্টর না হলে বোঝা যাবে। আর ইকুইভ্যালেন্ট মাস যদি তুই না জানিস তাহলে তুই কি করে, আজকে ধর একটা রিয়াকশন তুলে দিলে এরকম ভাবে অনেক কঠিন দেয়, এরকম ধরনের একটা নাইট্রোবেনজিন রয়েছে, তার থেকে ধর অ্যানিলিন হচ্ছে, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন হচ্ছে। এবারে এখানে নাইট্রোবেনজিনের তোকে ইকুইভ্যালেন্ট মাস বের করতে বলি, ইকুইভ্যালেন্ট মাস কত হবে। তো এখন এই যে রিয়াকশন, এই রকম ধরনের রিয়াকশানেতে কিরকম অক্সিডেশন রিডাকশন হচ্ছে, এন ফ্যাক্টরটা কত, সেগুলো তো তোর জানা নেই। তো ন্যাচারালি তুই যখন করতে যাবি তখন ব্যাপারটা কিন্তু তুই অক্সিডেশন নাম্বারে চেঞ্জ দিয়ে বের করতে যাবি, কিন্তু হবে না, ওভাবে হবে না। অনেক সময় দেখবি অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জই তুই খুঁজে পাচ্ছিস না। তো ন্যাচারালি তোকে ভালো করে জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। তো রেডক্স চ্যাপ্টারে অক্সিডেশন নাম্বার বের করা বা ব্যালেন্স করা এগুলো তো সাধারণ ব্যাপার, কিন্তু এন ফ্যাক্টরের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এবং সেটা এই নেক্সট ক্লাসে আমি বলবো। আগের ক্লাসে খানিকটা বলেছি, কিন্তু নেক্সট বুধবারের ক্লাসটা পুরোপুরি এন ফ্যাক্টরের উপরেই বেস করে আমরা ক্লাসটা করাবো। পুরো এন্টায়ার ক্লাসটা এন ফ্যাক্টরের উপরেই করতে হবে, কারণ অনেকটা সময় লাগবে, ওটা বোঝাতে আমার সময় লাগবে, কারণ ওটা আর 5টা জিনিসের মতো না। থার্মোডাইনামিক্স যেমন আমরা 7টা-8টা ক্লাস ধরে আমরা থার্মোডাইনামিক্স পড়িয়েছি, সেরকম এন ফ্যাক্টর হয়তো একটা ক্লাসই লাগবে, কিন্তু এন ফ্যাক্টরের মধ্যে ছোট জিনিস, কিন্তু ওটা অনেক রকমের রিয়াকশনে হয় বলে সেটা আমরা বলবো। নেক্সট আমরা চলে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে কি না, এখানে দেখা যাবে যে পটাশিয়াম ডাইক্রোমেটের ভ্যারাইটি অফ রিয়াকশনস রয়েছে। পটাশিয়াম ডাইক্রোমেট এমন একটা কম্পাউন্ড যে সেটা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট। পটাশিয়াম ডাইক্রোমেট ইজ আ গুড অক্সিডাইজিং এজেন্ট। পটাশিয়াম ডাইক্রোমেট একটা গুড অক্সিডাইজিং এজেন্ট, খুব ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট। সেই জন্যে সে বেশিরভাগ কম্পাউন্ডকে কিন্তু অক্সিডাইজ করতে পারে, এবং সেটা মিডিয়াম ইজ মোস্টলি অ্যাসিডিক মিডিয়ামে এই সবসময় দেখবি H2SO4 লেখা রয়েছে। পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন লিবারেট করছে, পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট বানাচ্ছে, Fe3 এখানে আয়রন প্লাস ছিল পটাশিয়াম ডাইক্রোমেটে। পটাশিয়াম ডাইক্রোমেট H2S থেকে সালফার তৈরি করছে, সালফার -2 ছিল, সালফার এখানে 0 হয়েছে। তো সবই অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশনগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন। এবং পটাশিয়াম ডাইক্রোমেট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ক্রোমিয়াম এখানে ক্রোমিয়াম 6-এ থাকে, এ যখন যায় তখন ক্রোমিয়াম +3-তে চলে যায়, নিজে রিডিউসড হয় তো ক্রোমিয়াম +3-তে চলে যায়। এই ছোটোখাটো ব্যাপার স্যাপারগুলো একটু মাথায় রাখবি যে ক্রোমিয়াম অ্যাসিডিক মিডিয়ামে যখনই এই রিয়াকশানগুলো করে তখনই কিন্তু এটা +6 থেকে +3-তে যায়, +6 থেকে +3-তে যায় মানে রিডাকশান হয়, নিজের রিডাকশান হয়, অন্যকে অক্সিডাইজ করে। অ্যাকচুয়ালি নিটের কোশ্চেনে আমাদের এই রিয়াকশান ব্যালেন্স এইসব দরকার নেই, রাদার রিয়াকশানের মধ্যেকার ব্যাপারগুলো জরুরি। পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন লিবারেট করে, ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট তৈরি করে, বা H2S থেকে সালফার তৈরি করে। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশানস, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান।
অনেক কিছু রিয়াকশন আছে, আমি অত কথাবার্তা ছেড়ে দিই, আমি শুধু রিয়াকশন যেগুলো দরকার, যে জায়গাগুলো বোঝানোর দরকার তোকে আমি আমি বলে যাচ্ছি, এবং এগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে রাখবি। পটাশিয়াম ডাইক্রোমেটের আরও একটা রিয়াকশন অনেক জায়গায় পড়েছে, সোডিয়াম সালফাইড, দিস ইজ সালফাইড, সালফাইড থেকে সালফেট তৈরি করে, এই দেখ Na2SO4। এই রিয়াকশন কিন্তু সবাই পারে না, পটাশিয়াম ডাইক্রোমেট পারে, ইউনিক ব্যাপার। সোডিয়াম সালফাইড দিয়ে দিলেই তোকে যে সোডিয়াম সালফেট করে দেবে এরকম টাইপের ব্যাপার নয়, সবসময় নয়। এটা হয়তো পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন অনেকেই লিবারেট করতে পারে, H2S থেকে সালফার অনেকেই তৈরি করতে পারে, কিন্তু নাইট্রাইট বা সালফাইড এগুলোর থেকে নাইট্রেট বা সালফেট এগুলো কিন্তু পটাশিয়াম। এই যে আরেকটা রিয়াকশন সোডিয়াম নাইট্রাইট NaNO2, দিস ইজ নাইট্রাইট, এখান থেকে NaNO3, নাইট্রাইট থেকে নাইট্রেট NaNO3। তো প্রত্যেকটা রিয়াকশানে কিন্তু দেখা যাচ্ছে যে এ কিন্তু +6 থেকে +3 যাচ্ছে, কিন্তু বাকি অংশটা কিন্তু অক্সিডাইজড হচ্ছে। হ্যালোজেন অ্যাসিড থেকে পটাশিয়াম ডাইক্রোমেট HCl রিয়াকশন করে CrCl, এখানে ক্লোরিন লিবারেট করে। এটা অনেকেই করতে পারে, পটাশিয়াম HCl দিয়ে এটা করতে পারে। HCl এর রিয়াকশন এখানে চলে এলো কেন, যাকে এই রিয়াকশনটা HCl এর সাথে HCl করে, H2SO4 দিয়েও এটা করা যায়, কিন্তু H2SO4 এ ভালো হয় না, HCl এতেই এটা ভালো হয়। পটাশিয়াম ডাইক্রোমেট HCl থেকে অক্সিডাইজ সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, এটা সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড। আমরা নর্মালি কি করতাম না, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য সালফার ডাইঅক্সাইড করতাম, সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সাথে রিয়াকশন করে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সাথে H2SO4 মিশিয়ে ওলিয়ামের সাথে জল মিশিয়ে H2SO4 তৈরি করা হতো, ওলিয়ামের সাথে জল মিশিয়ে H2SO4 তৈরি করা হতো। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা এই সালফার ডাইঅক্সাইডটাকে ডাইরেক্টলি যদি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে রিয়াকশন করি, তাহলে সেখান থেকে কিন্তু H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এখানে কোথায় হয়েছে সালফার ডাইঅক্সাইড, এটা সালফিউরিক অ্যাসিড, এদিকে জল থাকবে, এদিকে সালফিউরিক অ্যাসিড, জলটা এদিকে থাকবে না, সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। তো এরকম কিছু ইউনিক পটাশিয়াম ডাইক্রোমেটের রিয়াকশন আছে, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, এগুলো রিয়াকশনগুলো ভুল হয়েছে, একই রিয়াকশন চলে এসছে। আচ্ছা, স্ক্যানার সল্ট 3+2 থেকে 3+4 বানায়, 3+2 থেকে 3+4 তৈরি করে, এবং ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড করে। এটা কমন ব্যাপার, এটা অর্গানিক কেমিস্ট্রিতে বহু জায়গায় পড়েছিস। পটাশিয়াম ডাইক্রোমেট এটা অক্সিডাইজ করে ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করে। তো আমি তোকে বললাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের গুরুত্বপূর্ণ যে রিয়াকশন সেটার কথা বললাম। এই রিয়াকশনটা আর কি ওই ড্রাঙ্কেন ড্রাইভার ওদের ওই টেস্ট করার জন্য লাগে, যে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা অরেঞ্জ কালার থাকে, যেটা ক্রোমিক সালফেটের গ্রিন কালার তৈরি হয়ে যায়, যে ড্রাইভার ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে কিনা সেটা অ্যালকোহলের সাথে রিয়াকশন করে ব্রেথ অ্যানালাইজার বলে, ব্রেথ অ্যানালাইজার বলে। ব্রেথ অ্যানালাইজার, তো ব্রেথ অ্যানালাইজার দিয়ে এটাকে টেস্ট করা হয়। এই রকম কয়েকটা রিয়াকশন আছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন মনে রাখবি, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। পটাশিয়াম ডাইক্রোমেট KCl অর NaCl তুমি নিতে পারো, H2SO4 দিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়, দিস ইজ ইম্পর্টেন্ট। ক্রোমিল ক্লোরাইড অনেক রিয়াকশনে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ হয়। ক্রোমিল ক্লোরাইড, concentrated hydrochloric acid, strong sulfuric acid, reddish brown vapors of chromyl chloride are obtained. ক্রোমিল ক্লোরাইড তৈরি হয়, CrO2Cl2 এটা তৈরি হয় এই রিয়াকশনে। এটাই হচ্ছে ইউনিক রিয়াকশন, এটা একটা ক্লোরাইড র্যাডিক্যালের টেস্টও বটে, এবং এই অক্সিডাইজিং এজেন্টটা যেটা তৈরি হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অক্সিডাইজিং এজেন্ট। কারণ তুই দেখেছিস যে ইটার্ড রিয়াকশন
ইটার রিয়াকশন যে হয় সেই ইটার রিয়াকশানে কিন্তু এই ধরনের রিয়েজেন্ট ইউজ করা হয়। ইটার রিয়াকশানে দেখবি যে এই যে CH3 থাকে, এখান থেকে তুই এর সাথে দিয়ে দিতে পারিস CrO2Cl2 দিয়ে দিলে কিন্তু এখান থেকে তোর তৈরি হবে CHO অ্যালডিহাইড গ্রুপ চলে আসবে। তো এটা একটা দরকারি রিয়াকশন। ক্রোমিন ক্লোরাইড কিন্তু অন্য কোনো ভাবে তৈরি করা যায় না। তিনটে এই রিয়েজেন্ট পটাশিয়াম ডাইক্রোমেট, KCl আর H2SO4, KCl এর জায়গায় NaCl ও তুই দিতে পারিস। আচ্ছা, এখানে ক্রোমিয়াম পারক্সাইড তৈরি। ক্রোমিয়াম পারক্সাইড এইটা হচ্ছে আর একটা দরকারি রিয়াকশন। এই রিয়াকশনগুলো নর্মালি নেই। প্রিপারেশন অফ CrO5, একে বলে ক্রোমিয়াম পারক্সাইড। ক্রোমিয়াম পারক্সাইড ডাইক্রোমেট থেকে তৈরি করা যায় যে কোনো অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোজেন পারক্সাইড রিয়াকশন করে CrO5। দ্য ব্লু কালার ফেডস অ্যাওয়ে জেনারেলি ডিউ টু দ্য ডিকম্পোজিশন অফ, এর একটা ব্লু কালার আছে, ব্লু কালার আছে, এই জিনিসটা দরকারি। CrO5 ডিকম্পোজ করে গিয়ে ক্রোমিয়াম +3 আয়ন আর অক্সিজেনে কনভার্টেড হয়। আর এই স্ট্রাকচারটা মনে রাখবি বাটারফ্লাই স্ট্রাকচার। একদিনকারই বললাম আমি, ক্রোমিয়ামের এখানে +6 অক্সিডেশন স্টেট আছে। সবসময় যখন কোনো রিয়াকশন পড়বি তখন রিয়াকশনের ভিতরকার ব্যাপারগুলো কি, কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার নাম কি, তার স্ট্রাকচার কি, তার অক্সিডেশন নাম, রাদার দেন ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন তো তোকে লিখতে দেবে না, তোকে এই ছোটোখাটো জিনিসপত্রগুলোই কিন্তু লিখতে দেবে, ছোটোখাটো ইম্পর্টেন্ট ব্যাপারগুলোই কিন্তু তোর থেকে জানতে চাইবে। সেই জন্যে সবসময় যখন রিয়াকশান পড়বি তখন ভিতরের কথাগুলোকে পড়বি, পড়ে দেখলেই তুই বুঝতে পেরে যাবি কার কি কালার, ডিপ ব্লু কালার ফেড হয়ে যাচ্ছে কেন, এরকম সমস্ত ইনফরমেশন লেখা রয়েছে। ওর থেকেই তোকে প্রশ্ন দিয়ে দেবে যে ডিপ ব্লু কালার অফ ক্রোমিয়াম পারক্সাইড অন স্ট্যান্ডিং ফেডস বিকজ বলে 4টে অপশন দিয়ে দেবে। তো ন্যাচারালি রিয়াকশানের ইকুয়েশনটা যত না ইম্পর্টেন্ট, তার সাথে তার চাইতে গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু দরকার। কারণ আমাদের এখানে সিলেবাসে কিন্তু নেটেতে পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু মেনশন করা আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই কম্পাউন্ডগুলো কিন্তু মেনশন করা আছে। সেই জন্য এখান থেকে কিন্তু কোশ্চেন আসার হাই পসিবিলিটি। এমনিতেই ডি অ্যান্ড এ ব্লক থেকে অনেক কোশ্চেন দিচ্ছে আজকাল, তো সেটা মনে রাখিস। এবং আমি সেই জন্য একটু ডিটেলে গেছি, একটু বেশি বেশি করে লিখে দিয়েছি। ইউজ এটা ফেরাস আয়ন আর আয়োডাইড আয়নের রেডক্স টাইট্রেশনে ইউজ হয়। সোডিয়াম ডাইক্রোমেট, এই দেখ এখানে একটা দেখ সোডিয়াম, এই দেখ সব জায়গায় দেখবি যে পটাশিয়াম ডাইক্রোমেট এইটাই কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ হয়। কিন্তু সোডিয়াম ডাইক্রোমেট এটা ও ভালো সলেবল, কিন্তু এটা কেন ইউজ করা হয় না ভালো করে দেখ। ইন ভলিউমেট বিকজ ইট ইজ ডেলিকুয়েসেন্ট। এটা জল অ্যাবজর্ব করে অ্যাটমসফিয়ার থেকে, সেই জন্য কারেক্টলি ওয়েট করা যাবে না। তুমি যখন ওয়েট করতে যাচ্ছ তখন বাইরে থেকে ওয়াটার অ্যাবজর্ব করে নেবে, ওয়াটার অ্যাবজর্ব করে নিলে তার কিন্তু ডেলিকুয়েসেন্স বিহেভিয়ার থাকার জন্য সেটা কিন্তু খুব একটা ওয়েটটা ভুল হবে, ওয়েট ঠিকঠাক হবে না। ইন্ডাস্ট্রিতে ক্রোম ট্যানিং করার জন্য লাগে, লেদার ইন্ডাস্ট্রিতে লাগে, এছাড়াও ক্রোম অ্যালার্ম তৈরি করতে লাগে, ক্রোমিয়ামের বিভিন্ন রকমের কম্পাউন্ড তৈরি করতে লাগে, ক্যালিকো প্রিন্টিং এবং ডাইং করতে লাগে, ফটোগ্রাফিতে এবং হার্ডনিং এরকম লাগে, অর্গানিক কেমিস্ট্রিতে তো অক্সিডাইজিং এজেন্ট হিসাবে লাগে। মোটামুটি ইউজও করে রাখতে হয়, কারণ কোন জায়গায় কিভাবে কোশ্চেন দেবে না দেবে কেউ বলতে পারে না। তো সব থেকে দরকার যে পটাশিয়াম ডাইক্রোমেটের এবং ক্রোমেটের স্ট্রাকচার, দুটোর স্ট্রাকচার। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ক্রোমেট আয়নের স্ট্রাকচার CrO4 2-। তো ক্রোমেট আয়নের স্ট্রাকচার যেটা কিনা এরকম আছে, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, সেই মাইনাসটাই বাইরে গেছে। আর ডাইক্রোমেটের আয়নের স্ট্রাকচার, ডাইক্রোমেটের এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। আর ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম, এই দেখ ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম, এখানে একটা 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল রয়েছে, এটা কিন্তু তুই মনে রাখবি। 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল রয়েছে, ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম, এটা 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল রয়েছে। তো
তো এই স্ট্রাকচারটা খেয়াল রাখবে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবারে দুটো কম্পাউন্ড সিলেবাসে আছে, আমি বলেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আসছে। 1 মিনিট দাঁড়া, আমি আসছি, 1 মিনিট। আচ্ছা, এবারে দেখ যে আমরা আমরা চলে এলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবারে আবার কিসে থেকে তৈরি করা হয়? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা তৈরি করছি কোথা থেকে? না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে। আবার বলছি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা কিন্তু ম্যাঙ্গানিজের একটা ওর মিনারেল, তার নাম হচ্ছে পাইরোলুসাইড। পাইরোলুসাইড এটাই হচ্ছে MnO2। এখানেও কিন্তু
এখানেও ওখানে যেরকম পটাশিয়াম ক্রোমাইট থেকে ক্রোমেট, ক্রোমেট থেকে ডাইক্রোমেট, তারপরে সোডিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করা হলো, এখানেও ঠিক তাই, একই সেম থিং। এখানেও কিন্তু MnO2 থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেট প্রথমে তৈরি করতে হবে, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বা পটাশিয়াম কার্বনেট দিয়ে রিয়াকশন করিয়ে প্রথম স্টেপ হচ্ছে MnO2 থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেট বানাতে হবে। তো কিভাবে বানাবি তুই? না, এই যে MnO2 এর সাথে অনেক রকম প্রসেস আছে, তুই পটাশিয়াম ম্যাঙ্গানেট তুই KOH দিয়ে বানাতে পারিস। পটাশিয়াম সব থেকে বেশি লাগে হচ্ছে এইটা, পটাশিয়াম কার্বনেট দিয়ে রিয়াকশন করি এটা করতে পারিস, বা KNO3ও দেওয়া যায় বা KClO3ও দেওয়া যায়। এগুলো সবই ভালো অক্সিডাইজিং এজেন্ট, বুঝতেই পারছিস যে MnO2 এগুলো খেয়াল করতে হয় যে MnO2 এখানে +4 অক্সিডেশন স্টেটে আছে, এটা -8 +2 মানে +6 অক্সিডেশন স্টেটে এখানে রয়েছে, তো 4 থেকে 6 এ যাচ্ছে। ভালো অক্সিডাইজিং এজেন্ট থাকলে না হলে হবে না, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে KNO3 আছে, এখানে KClO3 আছে। তো দিস রিয়াকশন, আয়নিক রিয়াকশন ইজ ইম্পর্টেন্ট। MnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট যেটা তৈরি হচ্ছে, পটাশিয়াম ম্যাঙ্গানেট যেটা তৈরি হচ্ছে, আমি তোকে বলবো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কত ইম্পর্টেন্ট রিয়াকশন। তো এই MnO4 2- সেটা ডিসপ্রপোর্শনেট করিয়ে কোথায় যায় না MnO4- প্লাস MnO2। MnO4 2- এখানে কত না এখানে 6, MnO4- এখানে প্লাস, এখানে 7, এখানে কত +4। তার মানে কি একটা অক্সিডেশন স্টেট সে তার হায়ারে একবার যাচ্ছে আবার লোয়ারে একবার যাচ্ছে, তো হায়ারে একবার যাচ্ছে লোয়ারে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট করছে, +6 স্টেট থেকে ডিসপ্রপোর্শনেট করে +7 এবং +4 আসছে। তো ম্যাঙ্গানেট আয়ন সেটা পারম্যাঙ্গানেট আয়নে কনভার্ট, এটা কি মিডিয়ামে হয় না অ্যাসিডিক মিডিয়ামে, নিউট্রাল মিডিয়ামে হতে পারে, অ্যাসিডিক মিডিয়াম মেনলি হয়, ইট ইজ ইন দ্য নিউট্রাল অর অ্যাসিডিক মিডিয়াম অ্যাজ ফলোজ। এইটা রিয়াকশনটা গুরুত্বপূর্ণ, দেখবি ছোটখাটো কোশ্চেন, আমিও তোকে অনেক কোশ্চেন দেবো, যে কোশ্চেনেও তুই দেখতে পাবি যে পটাশিয়াম ম্যাঙ্গানেট থেকে পারম্যাঙ্গানেট যে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন অ্যাসিডিক মিডিয়ামে, তার আয়নিক ইকুয়েশন, সেই আয়নিক ইকুয়েশন দরকার, এবং কিসে থেকে কিসে যাচ্ছে না যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু জরুরি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটার কথা আমি বললাম। নেক্সট চলে আয় কি না পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা তুমি কেমিক্যাল অক্সিডেশন করেও করতে পারো, বা অ্যাসিডিক মিডিয়াম এরকম যেরকম করলাম অক্সিডেশন, কার্বন ডাইঅক্সাইড দিয়ে অক্সিডেশন করতে পারো, ক্লোরিন দিয়ে করতে পারো, বা ওজোন দিয়ে করতে পারো, এগুলো সবই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি হয়েছে প্রত্যেকটাই, এবং এভাবে তুমি করতে পারো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করা যেতে পারে। এবং বাকি যে সাইড প্রোডাক্টগুলো হয় সেই সাইড প্রোডাক্টগুলো কিন্তু অবভিয়াসলি সেটা দরকার নেই, ওটা নিচে পড়ে যায় ইত্যাদি হয়ে যায়। আচ্ছা, এবারে চলে আয় প্রিপারেশন ছেড়ে প্রপার্টি। প্রপার্টি মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো পার্পেল কালারের, মানে একটা ডিপ পার্পেল কালার, মানে ব্ল্যাক ব্ল্যাক টাইপের কালার। আর কি দ্বিতীয় কথা হচ্ছে সলিবিলিটি, একই রকম ভাবে আমি যেটা পটাশিয়াম ডাইক্রোমেটের কথা বলেছিলাম, মডারেটলি সলিবল ইন ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার মানে কোল্ড, বাট ইট ইজ মোর সলিবল ইন হট ওয়াটার। পটাশিয়ামের সল্টগুলো বেশিরভাগই এরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেয় যে কোল্ড ওয়াটারে মোটামুটি সলিবল হয়, কিন্তু হট ওয়াটারে সেটা সলিবিলিটিটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, হট ওয়াটার সলিবিলিটি বেশি হয়ে যায়। আচ্ছা, এরপরে কি পটাশিয়াম, দেখ আমি 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 তোকে বলেছি যে K2MnO4 থেকে KMnO4 কি করে বানানো যায়, এটা তো প্রিপারেশনের সময় বলা হয়েছে। এখন এখানে দেখ হিট করে দেখ KMnO4 থেকে K2MnO4 তৈরি করা হচ্ছে, হিট করে কত না 513 কেলভিন, এটা অনেক কোশ্চেন লেখা আছে 515, যাকে 13 বা 15 এই কেলভিনে এই রিয়াকশনটা হয়, এবং K2MnO4
তৈরি হয়। আরো যদি বেশি হিট করিস তাহলে এই K2MnO4 যেটা তৈরি হচ্ছে এই রকম একটা পটাশিয়াম ম্যাগনাইট K2MnO3 আর অক্সিজেন তৈরি করা হয়। তাহলে অল্প হিট করলে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হয়, অল্প হিট করলে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হয়। KMnO4 কে যখন তুই অল্প হিট করলি K2MnO4 এইভাবে মনে রাখবি। আর যদি আরো এক্সেস হিট করিস তাহলে কিন্তু K2MnO3 হয়ে যায়, O4 থেকে O3 হয়ে যায়। এটা হচ্ছে পটাশিয়াম ম্যাগনাইট খুবই আনস্টেবল কম্পাউন্ড, কিন্তু এটা তৈরি হয় আলটিমেটলি হিট করার পরে। নেক্সট চলে আয় কি না, এইখানে দেখ যে পটাশিয়াম এখানে +7 স্টেটে রয়েছে, ম্যাঙ্গানিজ +2, মানে পটাশিয়ামকে এরকম হাইড্রোজেন দিয়ে তুমি রিডিউস করতে পারো, MnO তে কনভার্ট করতে পারো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওর অক্সিডাইজিং প্রপার্টি। কারণ এটা আমরা সকলেই জানি, প্রত্যেকেরই আমাদের ধারণা রয়েছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটা গুড অক্সিডাইজিং এজেন্ট। ভালো অক্সিডাইজিং এজেন্টের কথা বলতে গেলে তোকে দুটো কথা বলতে হয়, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুটোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অক্সিডাইজিং এজেন্ট। সে অর্গানিক বা ইনঅর্গানিক সব জায়গায় যেখানেই তুই অক্সিডেশন করতে যাবি সব জায়গায় এই অক্সিডেশন এর ক্ষেত্রে কিন্তু এই দুটো রিএজেন্ট কিন্তু কাজ করে, অক্সিডেশন সবথেকে করে স্ট্রংগেস্ট। এবং KMnO4 সব থেকে ইন্টারেস্টিং এই কারণেই যে KMnO4 আবার ডিফারেন্ট মিডিয়ামে, নিউট্রাল, অ্যালকালাইন, অ্যাসিডিক, ডিফারেন্ট মিডিয়ামে তার ডিফারেন্ট টাইপের অক্সিডেশন প্রসেস। অ্যাসিডিক মিডিয়ামে একরকম, নিউট্রাল মিডিয়ামে আরেক রকমের, অ্যালকালাইন মিডিয়ামে আরেক রকমের, এরকম হতে থাকে। ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট হতে থাকে। তো দেখ যে আমরা নিউট্রাল মিডিয়ামে প্রথমে আমি বলছি, তুই যে জিনিসগুলো খেয়াল রাখবি আমি সেইগুলোকে ইন্ডিকেট করছি, ভালো করে তুই খেয়াল করে দেখ। প্রথম কথা হচ্ছে নিউট্রাল মিডিয়ামে যখনই পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাকশন করে না, তার যে আয়নিক ইকুয়েশনটা এটা মনে রাখবি। এবং এখানে তিনটে ইলেকট্রনের যে চেঞ্জ হচ্ছে, MnO4 আয়ন গেইনস 3 ইলেকট্রন, তো তিনটে ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নিউট্রাল বা উইকলি অ্যাসিডিক মিডিয়ামে ইকুইভ্যালেন্ট ওয়েট হয় কত না, মলিকুলারে ডিভাইডেড বাই 3 মানে 158/3, 52.67। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত বলে কোনো প্রশ্ন হয় না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইকুইভ্যালেন্ট ওয়েট টাইম টু টাইম চেঞ্জ হয়, রিঅ্যাকশন টু রিঅ্যাকশন চেঞ্জ হয়। ইকুইভ্যালেন্ট ওয়েট কোন একটা কম্পাউন্ডের অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের ফিক্স নয়, সে রিঅ্যাকশনে কতগুলো তার ইলেকট্রন চেঞ্জ। ওই জন্যই তো আমি বলছি যে এন ফ্যাক্টরটা জানলে এগুলো খুব সুবিধা হবে। এন ফ্যাক্টর আমি সহজে বের করা তোকে শেখাবো, তার ফর্মুলাও আমি তোকে বানিয়ে দেব। তো এখানে আপাতত যেটা আমি বলছি, এখানে যে চ্যাপ্টার রয়েছে সেটা তুই আগে দেখ যে নিউট্রাল মিডিয়াম বা অ্যাসিডিক মিডিয়ামে তার যে ইকুইভ্যালেন্ট ওয়েট, সেই ইকুইভ্যালেন্ট ওয়েটটা কিন্তু নর্মালি এরকম 3 দিয়ে তোকে ডিভাইড করতে হবে। 3 দিয়ে তুই ডিভাইড করছিস কারণ তিনটে ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, এবং তাই এটা 3 দিয়ে আমরা এখানে ডিভাইড করলাম। যদি নিউট্রাল মিডিয়াম না হয়ে যদি অন্য মিডিয়াম হয়, নিউট্রাল মিডিয়ামে এগুলো সব এই রিঅ্যাকশন গুলো করে, ম্যাঙ্গানাস সালফেটকে MnO2 তে কনভার্ট করে, ম্যাঙ্গানাস সালফেটকে MnO2 তে কনভার্ট করে। সোডিয়াম, এটা একটা দরকারি রিঅ্যাকশন, সোডিয়াম থায়োসালফেটকে সোডিয়াম সালফেটে কনভার্ট করে। আর হাইড্রোজেন সালফাইডকে তো অনেকেই সালফারে কনভার্ট করে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন নয়, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যে সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম সালফেটে কনভার্টেড হয়। এবং হট কন্ডিশনে ম্যাঙ্গানাস সালফেটকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কনভার্ট করে।
এটা গেল নিউট্রাল মিডিয়াম বা স্লাইটলি অ্যাসিডিক মিডিয়াম। এবারে দেখ অ্যালকালাইন মিডিয়াম, ওটাকে 3 দিয়ে ডিভাইড করেছিলিস। অ্যালকালাইন মিডিয়ামে কি হয় সবসময়, যে ম্যাঙ্গানেট থেকে পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট হয়, তো পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট হওয়ার জন্য একটা মাত্র ইলেকট্রনে চেঞ্জ হয়, সেই জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পার মলিকুলার ডিভাইড বাই 1, তাহলে 158ই থাকে। যত অ্যালকালাইন মিডিয়ামে যে রিয়াকশন হবে, সেই অ্যালকালাইন মিডিয়ামে রিয়াকশনে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মলিকুলার ওয়েট হবে 158। আগেটা যেটা 3 দিয়ে ডিভাইড করেছি, এখানে আমি 1 দিয়ে ডিভাইড করলাম, কতগুলো ইলেকট্রনে চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। কিন্তু এরকম যদি রিয়াকশনে ডাইরেক্টলি যদি MnO2 করে দেয়, এখানে তো ডাইরেক্টলি কি MnO4 থেকে MnO4 মাইনাস, MnO4 মাইনাস থেকে MnO2, এবারে যখন এরকম করে দেবে তখন কিন্তু এখানে দুটো ইলেকট্রনের চেঞ্জ, তখন কিন্তু 158/2 হয়ে যাবে। রিয়াকশনের উপর ডিপেন্ড করছে, ও মিডিয়াম ফিডিয়াম ঠিক আছে, কিন্তু দুটো ইলেকট্রনেরও চেঞ্জ হতে পারে, ডাইরেক্টলি MnO2 হয়ে যায় অনেক সময়। যে when reducing agent is present, এই দেখ MnO2 তে ডাইরেক্টলি কনভার্টেড হয়ে যায়। MnO2 তে ডাইরেক্টলি যদি কনভার্টেড হয়ে যায় তাহলে তোর 158/2 এইভাবে তোকে করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে অ্যালকালাইন মিডিয়ামে যদি তুই রিয়াকশনটা করিস, তাহলে অ্যালকালাইন মিডিয়ামে স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে বলা ভালো, টু নিউট্রাল মিডিয়ামের কাছাকাছি কিন্তু এই রিয়াকশনগুলো হয় না, হয়তো হালকা অ্যালকালাইন মিডিয়াম এরকম হয় না, সেই জন্য আমি বলছি যে স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়াম কথাটাই বলছি। তো অ্যালকালাইন মিডিয়ামে অ্যাসিডিক মিডিয়ামে কোথায় কার ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা কথা বললাম, এটা এমন কিছু ব্যাপার না। এবারে হচ্ছে কি না, অ্যালকালাইন মিডিয়ামে কাকে কাকে করতে পারে, দেখ আয়োডাইডকে, দেখ খুব ইম্পর্টেন্ট, আয়োডাইডকে আয়োডেটে কনভার্ট করতে পারে। আয়োডাইডকে দেখ পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়াম আয়োডেটে কনভার্ট করতে পারে KMnO4। এটাও অ্যালকালাইন মিডিয়ামে, স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে এটা হয়। স্ট্রংলি 6টা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে এখানে এই রিয়াকশন। আবার কি ইথিলিন থেকে গ্লাইকল তৈরি করতে পারে। তুই পড়েছিস বেয়ার্স টেস্ট, Bayer's test, alkaline KMnO4 is used for this test. It's known as Bayer's reagent, oxidation of the number of organic compounds. Organic compound কে oxidize করার জন্য কিন্তু এটা ইউজ করা হয়, oxidation of ইথিলিন গ্লাইকলে কনভার্ট করে, এটাও কিন্তু অ্যালকালাইন মিডিয়ামেই হয়। আচ্ছা, এবারে আমরা চলে আসছি অ্যাসিডিক মিডিয়াম। অ্যালকালাইন মিডিয়াম বললাম, নিউট্রাল মিডিয়াম বললাম, প্রত্যেকটা আলাদা আলাদা রিয়াকশন, টাইপের রিয়াকশন আলাদা। অ্যাসিডিক মিডিয়ামে কি হচ্ছে না, অ্যাসিডিক মিডিয়ামে যখন রিয়াকশন হয় তখন পারম্যাঙ্গানেটটা কোথায় কনভার্ট হয় না, Mn+2, একে বলে ম্যাঙ্গানাস আয়ন কনভার্ট হয়। তো তখন নাম্বার অফ ইলেকট্রনের কতগুলো চেঞ্জ হয়, তুই ভালো করে খেয়াল করে দেখ, নাম্বার অফ ইলেকট্রনের 5টা চেঞ্জ হয়, সেই জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট KMnO4 এর কত, মলিকুলার ওয়েট ডিভাইড বাই 5 মানে 31.6 হচ্ছে এর মলিকুলার ওয়েট চলে আসে, ইকুইভ্যালেন্ট ওয়েট চলে আসে। ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা নর্মালি আমরা কোন মিডিয়ামে করব, অ্যাসিডিক না অ্যালকালাইন না নিউট্রাল ইত্যাদি, তার উপরে বেস করে আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট তার ইকুইভ্যালেন্ট ওয়েট, কখন কিসে কনভার্ট হচ্ছে না কনভার্ট হচ্ছে সব কথাই তোকে বললাম। অক্সিডাইজিং প্রপার্টি যেটা অ্যাসিডিক মিডিয়ামে এটা হচ্ছে মোস্ট কমন, এই রিয়াকশনগুলোই সব জায়গায় দেখতে পাবি, মোস্ট কমন। এটা হচ্ছে H2S থেকে সালফার তৈরি করে, কোথায় গেল, H2S থেকে সালফার তৈরি করে, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, নাইট্রাইট থেকে নাইট্রেট, আর্সেনাইট থেকে আর্সেনেট, এইটা গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গা থেকে, আর্সেনাইট থেকে আর্সেনেট, আর সালফাইড এবং থায়োসালফেট থেকে সালফেট, এই
শুধু মনে রাখবি কাকে কাকে করে, রিয়াকশন তোর এক্স্যাক্টলি মুখস্থ করে মনে রাখতে হবে না, কাকে অক্সিডাইজ করে, নিজে কিসে কনভার্টেড হয় সেটাই মনে রাখলেই হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিসে কনভার্টেড হয় সেটা মনে রাখলেই চলবে। অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড করে, যে অক্সালিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড করে। ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেটে কনভার্ট, ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেটে কনভার্ট করে। H2O2 থেকে অক্সিজেনে কনভার্ট। তো এগুলো হচ্ছে সবই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যাসিডিক মিডিয়ামে সে কি কি রিয়াকশন করে তার কথা বললাম। আয়োডাইড থেকে আয়োডিনে করে, মোস্ট কমন, সবাই করে মোটামুটি। আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন সবাই করতে পারে। এইচএক্স মানে তোর HCl, HBr, HI, তাদেরকে X2 তে কনভার্ট করে। ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড করে। এগুলো সমস্ত অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশন গুলো হতে থাকে। অ্যাসিডিক মিডিয়ামে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব দেখ, অ্যালকালাইন মিডিয়ামে একটা ইলেকট্রনের চেঞ্জ, আর নিউট্রাল মিডিয়ামে 3টে ইলেকট্রনের চেঞ্জ, কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে 5টা ইলেকট্রনের চেঞ্জ। তার মানে 5খানা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে না, তার অক্সিডাইজিং প্রপার্টিটা আরো বেশি বাড়ছে, স্ট্রং অক্সিডাইজিং অ্যাকশন হিসাবে কাজ করছে। এর ইউজ ভলিউমেট্রিক অ্যানালিসিসে ইউজ হয়। এছাড়াও ভলিউমেট্রিক টাইট্রেশন ইনভলভিং KMnO4 are carried out only in presence of dilute H2SO4 but not in concentrated HNO3। এগুলোতে হয় না, তার কারণটা হচ্ছে যে এগুলোর অক্সিডাইজিং প্রপার্টি আছে বা রিডিউসিং প্রপার্টি আছে HCl বা HNO3, সেই জন্য ওগুলো দিয়ে করা যায় না। এখানে কথা লেখাও আছে, এটা এক জায়গায় প্রশ্নতে দিয়েছিল। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইন দ্য ল্যাবরেটরি, এ নিয়ে কিছু বলার নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওয়াইডলি ইউজড অ্যাজ ডিসইনফেক্ট্যান্ট, জার্মিসাইড দেখবি অনেক অ্যাকোয়ারিয়ামের মধ্যে বা ট্যাঙ্কের জলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেয়, জার্মিসাইড হিসাবে কাজ করে। হ্যাঁ, তারপরে উল, এটা ব্লিচিং করতেও লাগে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলে ব্লিচ করতেও লাগে, সিল্ক বা আদার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্লিচ করতে লাগে। ইউজ তো থেকে কোশ্চেন দিচ্ছে। আমরা ডি ব্লক এলিমেন্টস এর আগের দিনকার পড়িয়েছিলাম এবং আজকে আমি বললাম দুটো কম্পাউন্ডের কথা আমি তোকে বললাম, যেটা সিলেবাসে আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট। তার সম্পর্কে ডিটেলে অনেক কিছু আমি কথা বললাম। সব ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখবি, প্রয়োজন হলে এই পিডিএফটাকে সেভ করে রাখবি, তোর কাজে লেগে যাবে। মানে অ্যাটলিস্ট এর বাইরে কিছু দেবে না, কোশ্চেন দিলে এর মধ্যেই এই ইনফরমেশনের মধ্যে দেবে। কারণ তোকে যা পিডিএফ পাঠানো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে, তার বাইরে কিছু হবে না, যা হবে ওর মধ্যেই থেকেই কোশ্চেন দেবে। হয়তো এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কারণ কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন ওভাবে কিছু বলা যায় না, প্রেডিকশন তো দেওয়া যায় না, কিন্তু ইনফরমেশন যা আছে তা সব কোশ্চেন পেপার ধরে ধরে অ্যানালিসিস করে ইনফরমেশন দেওয়া রয়েছে, সেই জন্য এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। এবার আমরা চলে আসছি সেটা হচ্ছে কি না, এফ ব্লক এলিমেন্টস। তো এটা জানিস যে এফ ব্লক এলিমেন্টস কিন্তু আমাদের দুটো সিরিজ আছে, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো আমরা ল্যান্থানাইট সিরিজটা নিয়ে প্রথমেই আলোচনা করছি, কারণ ল্যান্থানাইট সিরিজ থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে, এফ ব্লকের কোশ্চেন ল্যান্থানাইট সিরিজ থেকে আসে। তবু আমি একটা জিনিস তোকে বলবো যে তুই প্রথমে ডি ব্লকটাই ভালো করে পড়ার চেষ্টা করবি, কারণ ডি ব্লক, এফ ব্লক থেকে অনেক বছর দেখেছি কোশ্চেন আসেইনি, আবার কোনো বছরে দিয়েছে একটা কোশ্চেন। তো আমি তোকে বলছি যে ডি ব্লক ছেড়ে দিয়ে তুই কখনো এফ ব্লক পড়তে যাবি না, আগে কিন্তু ডি ব্লকটা কমপ্লিট করে নিবি, তারপরে তুই এফ ব্লকটা পড়বি। এফ ব্লকের দুটো সিরিজ রয়েছে, একটা হচ্ছে তো ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজে 4f অরবিটাল গুলো ফিল আপ হয়, 4f 1 থেকে 14 4f অরবিটাল গুলো ফিল আপ হয়, আর অ্যাক্টিনাইট সিরিজ হলে 5f অরবিটাল গুলো অ্যাক্টিনাইট সিরিজ হলে ফিল আপ হবে। তো সেই জন্য প্রথম কথা হচ্ছে যে ল্যান্থানাইট সিরিজ সেটা কোন এনার্জি লেভেল ভর্তি হচ্ছে, 4f এনার্জি লেভেল ভর্তি হচ্ছে। দেখ যে তুই যদি ভালো করে দেখিস তাহলে এই যে ফার্স্ট এলিমেন্ট যেটা
ল্যান্থানাম, এই যে ল্যান্থানাম, তার কিন্তু সে কিন্তু তার কোনো এফ এখানে ভর্তি হয়নি, নো এফ, সেই জন্য এটা কিন্তু কোনো এফ ব্লকের এলিমেন্ট নয়। ল্যান্থানাম কিন্তু এফ ব্লকের এলিমেন্ট নয়। এফ ব্লকের ফার্স্ট এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে সেরিয়াম। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে। ল্যান্থানাম কিন্তু ল্যান্থানাইড না, ল্যান্থানাম ল্যান্থানাইড নয়, যেরকম অ্যাক্টিনিয়াম অ্যাক্টিনাইড নয়। ল্যান্থানাম কোনো কালেই ল্যান্থানাইড ছিল না, ল্যান্থানাইড নয়ও। কারণ দেখ, যাদের যাদের এফ অরবিটাল ভর্তি অ্যাটলিস্ট একটাও ইলেকট্রন থাকবে, এফ অরবিটালে অ্যাটলিস্ট একটাও ইলেকট্রন থাকবে, তবেই তো তাকে আমি ল্যান্থানাইড বলবো। তো এখানে কিন্তু কোনো এফ এ ইলেকট্রন নেই, এখানে কিন্তু কোনো এফ এ ইলেকট্রন নেই। তাহলে ল্যান্থানামকে কখনো কিন্তু ল্যান্থানাম ইজ নট ল্যান্থানাইড। ফার্স্ট ল্যান্থানাইড হচ্ছে সেরিয়াম, ফার্স্ট ল্যান্থানাইড হচ্ছে সেরিয়াম, তারপর থেকে লুটেশিয়াম পর্যন্ত এরকম পরপর চলতে থাকছে। লুটেশিয়াম হচ্ছে লাস্ট ল্যান্থানাইড, LU যেটা রয়েছে সেটা। তো এদের সম্পর্কে যদি পড়তে হয় তাহলে কয়েকটা বিশেষ জিনিসে লক্ষ্য রাখতে হবে। কি কি জিনিসে লক্ষ্য রাখতে হবে আমি তোকে বলছি, তুই ভালো করে কথাটা আমার শোন। আচ্ছা, এদের তিনটে ইলেকট্রন বের করা, যেটা তিনখানা, কথাটা শোন, তিনটে ইলেকট্রন বের করতে যা এনার্জি লাগে তার টোটাল করলে দাঁড়ায় কিন্তু কম। আমি এটা অন্যভাবে বলছি আর কি, যে ওদের যে ফার্স্ট যে তিনখানা যে ফার্স্ট যে তিনটে ইলেকট্রন যে আমি বের করব, ফার্স্ট 3 আয়নাইজেশন এনার্জি ফর ইচ এলিমেন্ট, তাকে যদি অ্যাড করা যায় তাহলে সেই ভ্যালুটা লো হয়। যেহেতু তিনটে ইলেকট্রন সহজে বের করা যায়, 4 নম্বর ইলেকট্রনটা যদি তুই বের করতে চাস, ফোর্থ ইলেকট্রনটা যদি তুই বের করতে চাস, তাহলে সেখানে কিন্তু ওর এনার্জি বেশি লাগবে। তো সেই জন্য এদের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। যেরকম ল্যান্থানাইড গুলোর 3 ডোমিনেটস ইন দ্য কেমিস্ট্রি অফ দিস এলিমেন্ট। ল্যান্থানাইড 2 বা 4 হয় না তা নয়, কিন্তু 2 বা 4 এগুলো কিন্তু লেস স্টেবল দেন ল্যান্থানাইড 3। ল্যান্থানাইডসের যে 3 স্টেটটা রয়েছে ওটাই সব থেকে বেশি স্টেবল, কারণ তিনটে ইলেকট্রন বের করে যে টোটাল যে আয়নাইজেশন এনার্জি হয় তার ভ্যালু কিন্তু কম, লো। এবারে যদি তুই আবার ফার্দার ইলেকট্রন বের করিস বা 2 বা 4 এরকম হয়, তাহলে সেটা কিন্তু কম স্টেবল হবে, ওগুলো থাকলে কিন্তু চেঞ্জ হয়ে চলে আসবে, আমি তোকে দেখাচ্ছি পরে। এবার শোন, যে ধর আমি 2 বা 4 কার ক্ষেত্রে দেখতে পাই, তাদের ক্ষেত্রে অন্য কোনো কারণ আছে যার জন্য 2 বা 4 দেখা যায়। যেরকম আমি তোকে দেখাচ্ছি, যে সেরিয়াম +4 হয়, তো তুই মনে রাখবি যে F0, F7 আর F14 এগুলো কিন্তু একটু হলেও স্টেবল। F0, F7, F14 এগুলো স্টেবল। তো F0, F14, F7 এগুলো যেহেতু স্টেবল, সেই জন্যে যখন এরকম কেস আসে তখনই কিন্তু 3 ছাড়াও কিন্তু অন্য কিছু হতে পারে। এই দেখ, হাফ ফিল্ড F সেল, ইউরোপিয়াম +2, ট্রুবিয়াম +4 এগুলো হয়। কমপ্লিটলি ফিল্ড F সেল, ইটারবিয়াম +2, কারণ এটা F14, এটা F7, এটা F0। তো আমি তোকে বলছি যে কথা, সে কথা তুই মাথায় রাখবি। ল্যান্থানাইডসের মোস্ট কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3, ল্যান্থানাইডসদের মোস্ট কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। কিন্তু কখনো কখনো যদি এফ অরবিটালে 0 বা 7 বা 14 এরকম ধরনের যদি ইলেকট্রন থাকে, তখন দেখা যায় যে তারা কম্পারেটিভলি অন্য অক্সিডেশন স্টেটও দেখায়, লাইক 2 and 4। কিন্তু তবু আমি বলছি যে এফ অরবিটালের হাফ ফিল্ড বা ফুল ফিল্ড বা ভ্যাকেন্ট অরবিটালের এত বেশি স্টেবিলিটি নেই যে আয়নাইজেশন এনার্জি কম হওয়ার ব্যাপারটাকে ওভারকাম করতে পারে। সেই জন্য এই অক্সিডেশন স্টেটগুলো 2 বা 4 হয়তো বটে, কিন্তু ওগুলো কিন্তু 3 তে কনভার্ট হয়ে যেতে চায়, 3 অক্সিডেশন স্টেটে কনভার্ট হতে চায়,
যেহেতু লোয়ার আয়নাইজেশন এনার্জি বের করতে গেলে কম এনার্জি লাগবে, সেই জন্য ওটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওটা ওইতে কনভার্ট হয়ে যেতে চায়। তো এটা একটা ইম্পর্টেন্ট কথা, যেটা তুই মনে রাখবি, মাথায় রাখবি যে ইম্পর্টেন্ট কথাটা, কারণ এটা ছাড়া কিন্তু এখানে হবে না। এই অক্সিডেশন স্টেটের ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, দেখ একটা কথা আমি তোকে বলছি, এইখানে নোট বলে লেখা রয়েছে, তুই আমার কথাটা ভালো করে শোন, এটা ভালো করে তুই শোন, এই কথাটা ভালো করে শোন। কি কথা এখানে লেখা রয়েছে তুই পড়লেই বুঝতে পারবি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা তুই একটু কেয়ারফুলি বোঝ, কারণ এই সব জায়গা থেকে অনেক রকমের এমন কোশ্চেন দেয় যেটা তুই হয়তো পরীক্ষালে বুঝতেই পারবি না যে কি জানতে চেয়েছে তোর কাছ থেকে বা কি বলতে চেয়েছে। সেটার জন্যই আমি তোকে বলছি যে তুই একটু কেয়ারফুলি আমার কথাটা শোন। সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে যেটা বাইরের সেল থাকে, বাইরের সেলটাকে বলে ভ্যালেন্স সেল। একটা আউটার মোস্ট সেল, যেটা আউটার মোস্ট, এই নিউক্লিয়াস, এইটা আউটার মোস্ট সেল, এটাকে বলে ভ্যালেন্স সেল। তার পরেরটাকে, তার আগেরটাকে বলে পেনাল্টিমেট সেল। তার আগেরটাকে বলে কি না, অ্যান্টি পেনাল্টিমেট সেল। এখন যখন ভর্তি হয়, ইলেকট্রনগুলো যখন থাকে, তখন 4f কখন ভর্তি হয়? 4f কখন ভর্তি হয়? যখন 5d 6s এগুলো ভর্তি হওয়ার পরেতেই 4fটা আসে। তো তার মানে একটা জিনিস বোঝা গেল যে কোয়ান্টাম নাম্বার অনুযায়ী 4f কিন্তু লোয়ার, মানে অ্যান্টি প্ল্যান্টিমেট সেল। এখন এই অ্যান্টি পেনাল্টিমেট সেল, এটা কিন্তু নিউক্লিয়ার চার্জ দিয়ে 4f ইলেকট্রন রয়েছে, এই অ্যান্টি পেনাল্টিমেট সেল, এখানে 4f, এই জায়গাটা 4f রয়েছে, আর ভেরি এফেক্টিভলি shielded from their chemical environment outside the atom by 5s 5p ইলেকট্রন। এইখানে এর 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 পরেতেও কি আছে, 5s 5p এইসব ইলেকট্রন রয়েছে। 5s 5p ইলেকট্রন তারা কি করে না, তারা নিউক্লিয়ার চার্জকে আটকায়। কনসিকুয়েন্টলি 4f electron do not take part in bonding. They are neither removed to produce ion, nor they take any significant part in crystal field stabilization of the complex. 4f এর ইলেকট্রন কেন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে না? 4f এর ইলেকট্রন কেন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে না? 4f ইলেকট্রন নিজেরা কিন্তু ভালো স্ক্রিনিং পাওয়ার নেই, ভিতরে ঢুকে আসে না। অন্য ইলেকট্রনগুলো কিন্তু কি করে না, স্ক্রিন করে, ওদেরকে আটকে দেয়। 5s 5p এইসব যে ইলেকট্রনগুলো রয়েছে, তারা কিন্তু ওদেরকে আটকে রাখে এবং ওদেরকে বন্ডিংয়ে পার্টিসিপেট করতে দেয় না। শুধু তাই নয়, ওরা যদি স্প্লিট করে, যেরকম ডি অরবিটালে স্প্লিটিং হয়েছিল, সেরকম যদি স্প্লিট করতে চায়, তাও সেটাতে হয় না। ডি ব্লক এলিমেন্টদের ক্রিস্টাল ফিল্ড এনার্জি যেটা, তার চাইতে এটা স্প্লিটিং এনার্জি অনেক বেশি। সেই জন্যে এরাও কিন্তু অত ভালো এফ অরবিটালে স্প্লিটিংও হয় না, ডি অরবিটালে যেরকম হয়। ফলে এগুলো সবই কিন্তু তাদের স্পেকট্রা এবং ম্যাগনেটিক প্রপার্টি এইসবের মধ্যে অ্যাফেক্ট করে, ওদের কালার ফালার এইসব। ডি ব্লকের ক্ষেত্রে যতটা প্রমিনেন্ট, এফ ব্লকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো অতটা প্রমিনেন্ট নয়, অতটা ইম্পর্টেন্ট নয়। তুই এখান থেকে, নোট বলে লেখা আছে, এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলি, সেটা হচ্ছে যে 4f এর ইলেকট্রনগুলো কিন্তু খুব একটা ভালো কোনো রিয়াকশন বা বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, কারণ অন্য ইলেকট্রনগুলোই ওদেরকে আটকে দেবে। ওদেরকে নিউক্লিয়াসের চার্জকে যেহেতু ভালো আটকাতে পারছে না, সেহেতু ওর উপরে এক্সেস অ্যামাউন্ট অফ চার্জ গিয়ে পড়বে। নিউক্লিয়ার চার্জের ওপরে
নিউক্লিয়ার চার্জ ওপরে পড়বে ভালো, এবং ওটাকে কিন্তু টানতে টানতে ভিতরে নিয়ে চলে আসবে, এবং যার জন্য বলা হচ্ছে যে এটা আমরা অত ভালো কিন্তু 4f ইলেকট্রনগুলো কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। এদের অ্যাটমিক রেডিয়াস কিরকম হয়? অ্যাটমিক রেডিয়াস কিরকম হয় না, ল্যান্থানাইড সিরিজের যে এলিমেন্টগুলো তাদের অ্যাটমিক রেডিয়াস কিন্তু একেবারে ল্যান্থানাইড থেকে শুরু করে একদম লুটেশিয়াম পর্যন্ত দেখ progressive decrease in the atomic as well as ionic radius from lanthanum +3 to lutetium +3, regular decrease in the atomic and ionic, কারণ এদের ল্যান্থানাইড কন্ট্রাকশন রয়েছে, ল্যান্থানাইড কন্ট্রাকশন আছে। তো যে ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য এদের যে সাইজ অ্যাটমিক রেডিয়াস সেটা কিন্তু, বা আয়নিক রেডিয়াস যাই বলিস না কেন, ডিক্রিজ করতে থাকে। সিম্পল ব্যাপার যে এইটা দেখ, এইটা ধর 4f, এরপরে হচ্ছে 5d 6s, তো নিউক্লিয়ার চার্জ এখানে আছে। এবারে কি না, এটা হচ্ছে পুওর শিল্ডিং, তাহলে নিউক্লিয়ার চার্জকে আটকাতে পারছে না, এর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তো এই অরবিটালটাকে ভিতরে দিকে টেনে নিউক্লিয়ার চার্জ ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, অ্যাটমিক রেডিয়াস কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। আয়নিক রেডিয়াসও তাই, আয়নিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াস কিন্তু ডিক্রিজ করছে, কমছে। এখানে ওই কারণটা লেখা রয়েছে, এখানে কজ অফ decrease in atomic radius সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত ডিক্রিজ করে বটে, কিন্তু দুটো অপোজিং এফেক্ট আছে, যে এফ ইলেকট্রনগুলো আবার রিপালশনও করে, নিজেদের মধ্যে রিপালশনও করে। তো সেই জন্যে ডিক্রিজ যতটা করার কথা ছিল ততটা কিন্তু ডিক্রিজ করে না। সেই কারণে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত দেখ, so decrease in ion radius is only 17 পিকোমিটার, 103 থেকে 86 পিকোমিটার, অত বেশি কিন্তু ডিক্রিজ করে না। কারণ কি না, এফ অরবিটালের ওপরে দেখ, ডি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রেও আমি বলেছিলাম যে ডি ব্লক এলিমেন্টগুলো রিপেল করে সাইজটা বাড়াতে চায়, আবার কন্ট্রাকশনও করতে চায়, পুওর শিল্ডিং এফেক্টের জন্য কন্ট্রাকশনও করতে চায়। দুটো এফেক্টই অ্যাট এ টাইম কাজ করে বলে আমরা ধরে নিই যে একটু ব্যালেন্স করে যায়, সেই জন্য সাইজটা যতখানি কমার কথা ছিল সাইজটা কিন্তু ততটাও কমতে পারে না। এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে, কিন্তু অত বেশিও ডিক্রিজ করে না, যেটা কিনা ডি ব্লকের ক্ষেত্রেও হয়েছিল। দিস কন্ট্রাকশন ইজ সিমিলার টু দ্যাট ইন ট্রানজিশন সিরিজের মতোই দেখ, যে শিল্ডিং অফ ডি ইলেকট্রন আর রিপালশন অফ ডি ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ, এই দুটো জিনিসই কিন্তু ডি ব্লকের এলিমেন্টসের মতোই কাজ করে। দুটোই, একটা হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন ধরে টানছে, আর একটা হচ্ছে ইলেকট্রন রিপালশন করে সাইজটা বড় হতে চাইছে। একটা সাইজ ছোট করতে চাইছে, একটা সাইজ বড় করতে চাইছে। তো অবভিয়াসলি দেখা যায় যে ওদের নেট এফেক্ট যেটা, সেই এফেক্টটা কিন্তু অতটাও হয় না, নেট এফেক্টটা অবভিয়াসলি বেশি হয় না, কমে যায়। নেক্সট আমি তোকে যেটা বলবো, এখানে তুই দেখলেই বুঝতে পারবি যে অ্যাটমিক রেডিয়াস 187 পিকোমিটার থেকে কমতে 172 হয়েছে। তো খুবই কম, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে প্রায় একই হয়ে রয়েছে 181। এইসব জায়গায় ইউরোপিয়াম, এসব জায়গায় কিন্তু কি হয়েছে না, সাইজটা বড় হওয়ার পিছনে কারণ হচ্ছে যে রিপালসিভ এফেক্টটা ওখানে হয় D7 বা D14 এরকম ধরনের কিছু একটা রয়েছে, যার জন্য কিন্তু সাইজের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, সে বিষয় থেকে কোশ্চেন আসে না। ওখানে রাসেল সাউন্ডার্স কাপলিং আছে, যেটা আমাদের সিলেবাসে নেই, সেই জন্যে আমরা ওটা নিয়ে অত ভাববো না। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ারে কি তোকে পড়তে হবে
না, ম্যাগনেটিক বিহেভিয়ারে একটু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কি না, আমরা যখন ম্যাগনেটিক বিহেভিয়ার এখানে পড়ি, আমরা যখন পড়েছিলাম, মানে আমি 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 কথাটা বলছি, এটা ভালো করে শোন। সেটা হচ্ছে যখন ট্রানজিশন এলিমেন্টের কথা যখন আমরা পড়েছি, তখন কি না, মিউ ইকুয়ালস টু √n ইন্টু n+2, n হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিটা ইলেকট্রনের দুটো মোশনের জন্য হয়, এক হচ্ছে ইলেকট্রন চারিদিকে ঘুরে আসছে তার জন্য, আর আরেকটা হচ্ছে ইলেকট্রন নিজের অ্যাক্সিসের ওপরে ঘুরে আসছে তার জন্য। এই ফর্মুলাকে বলে স্পিন অনলি ফর্মুলা, মানে মিউ স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, স্পিনের জন্য যেটা হয় সেটা n ইন্টু n+2, এটা বুঝতে হবে, যেটা নেট ম্যাগনেটিক মোমেন্ট নয়। নেট ম্যাগনেটিক মোমেন্ট এটা নয়, এটা শুধু স্পিনের জন্য যতটা ম্যাগনেটিক মোমেন্ট ততটা। কিন্তু এই ডি ব্লকের যে এলিমেন্টগুলো তারা কিন্তু এই ফর্মুলাটা মানে, এই ফর্মুলাটা ওবে করে। কিন্তু এখানে দেখ কোথাও লেখা আছে, হ্যাঁ, ল্যান্থানাইডস ডিফার ফ্রম দ্য ট্রানজিশন এলিমেন্ট ইন দ্য ফ্যাক্ট দ্যাট ম্যাগনেটিক মোমেন্টস ডু নট ওবে স্পিন অনলি ফর্মুলা। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা চলবে না। where n is the number of unpaired. This is because of the transition element orbital contribution is quenched by, কমিয়ে দেয়, by the electric field of the environment. But in case of lanthanides, 4s orbitals lie to the deep to the quenched, and hence fourth quenched হয় না, and hence their magnetic moment is calculated considering spin as well as orbital contribution. এইখানে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, s ইন্টু s+1 প্লাস l ইন্টু l+1। এখানে s হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এবং l হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে বের করলে হবে না, আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে বের করলে মিলবে না। এখানে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার বেশিতে বের করলে হবে না, যে ওর কিন্তু টোটাল স্পিনের ভ্যালু কত আছে হাফ হাফ করে, আর তার অরবিটাল কোয়ান্টাম নাম্বার মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিস, সেই দুটোকে বসিয়ে আমি তোকে কোশ্চেন দেখাবো, বসিয়ে তবেই তার বোর ম্যাগনেটনে কত হচ্ছে সেটা বের করতে হবে। কিন্তু আলাদা করে তুই ওরকমভাবে স্পিন অনলি ভ্যালু বের করতে পারবি না। এটাই হচ্ছে এ ব্লকের এলিমেন্টসের ক্ষেত্রে সমস্যা। এল ব্লকের এলিমেন্টসের ক্ষেত্রে এটা একটা ম্যাগনেটিক মোমেন্টের সম্পর্কিত একটা প্রবলেম আছে, ম্যাগনেটিক মোমেন্টটা কিন্তু ঠিকঠাক হবে না, ঠিকঠাক ওবে করতে পারবে না। আচ্ছা, ল্যান্থানাইডস এলিমেন্টসের সকলের সাইজ মোটামুটি একই টাইপের এবং সেই জন্যে তাদের প্রপার্টিও সিমিলার। সেই জন্য ইট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট টু সেপারেট দ্য ল্যান্থানাইড এলিমেন্ট। ল্যান্থানাইড এলিমেন্টসের সকলেরই কিন্তু সাইজ ছোট এবং কেমিক্যাল প্রপার্টি সিমিলার। সেই জন্যে এদেরকে পিওর স্টেটে পাওয়া খুব ডিফিকাল্ট। সেপারেশন আয়ন এক্সচেঞ্জ মেথডে করা হয়, কিন্তু সেটা অনেকই ডিফিকাল্ট আয়ন এক্সচেঞ্জ মেথডে। সেই জন্য যখনই তুই লুটেশিয়াম নিবি, তার মধ্যে ইটারবিয়াম থাকবে, ইটারবিয়ামের মধ্যে টুবিয়াম থাকবে, ডিসপ্রুসিয়াম থাকবে, প্রাসিওডিমোনিয়াম থাকবে, এগুলো সবই কিন্তু একসাথে মিশে মিশে থাকে। তো সেই জন্যে আমরা কিন্তু এদের ল্যান্থানাইডসের সেপারেশনটা কিন্তু খুবই ডিফিকাল্ট, এবং পিওর ল্যান্থানাইড এই কারণেই পাওয়া যায় না। মানে তুই হয়তো সেরিয়াম তুই চাইছিস, তুই পিওর সেরিয়াম তোকে কেউ দিতে পারবে না, কারণ সেরিয়ামের আইডেন্টিক্যাল প্রপার্টি আরও এতগুলো ল্যান্থানাইডসের রয়েছে যে ওদেরকে প্রপার্টির দিক থেকে আলাদা করা খুব ডিফিকাল্ট। কালার এদের কীরকম হয় না, সিলভারি হোয়াইট কালার হয়। এরা কিন্তু সিলভারি হোয়াইট কালারের বেশিরভাগই সব, হ্যাঁ। কিন্তু যখন আয়ন হয়, যখন ল্যান্থানাম +3 হয়, তাদের হালকা হালকা কালার দেখা যায়। তারা কালার হয় কারণ ওই এফ অরবিটালের এফ ট্রানজিশন যেরকম ডিডি ট্রানজিশন হয় তার ক্ষেত্রে। আরেকটা কথা তুই মনে রাখবি যে ল্যান্থানাইডস আয়নসের যে এফ ইলেকট্রন সিমিলার কালার হবে 14 those with 14 - x f ইলেকট্রন,
14 - X মানে ল্যান্থানাম 3+, লুটেশিয়াম 3+, আর কালারলেস স্যামেরিয়াম 3+, ডিসপ্রোসিয়াম আর ইয়েলো, ইউরোবিয়াম +3, টুবিয়াম +3 আর পিঙ্ক। শুধু ল্যান্থানাম 3+ আর লুটেশিয়াম 3+, এদের কিন্তু কোনো কালার থাকবে না, যেহেতু এফ এতে 7টা বা 14টা ইলেকট্রন থাকলে তাদের ট্রানজিশন হতে পারে না, সেই জন্য লুটেশিয়াম 3+ এ কালার হবে না আর ল্যান্থানাম 3+ এ কালার হবে না, কারণ এফ এতে কোনো ইলেকট্রনই নেই। হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে হাইড্রক্সাইডের মধ্যে কি না, ল্যান্থানাম হাইড্রক্সাইড গুলো, এগুলো কিন্তু কি না জিলাটিনিয়াস হোয়াইট প্রেসিপিটেট পরে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে, এবং এরা বেসিক হয়, এই হাইড্রক্সাইড গুলো কিন্তু বেসিক হয়। সেরিয়াম হাইড্রক্সাইড যত বাঁ দিকে থাকবে মোর বেসিক হবে লুটেশিয়াম হাইড্রক্সাইডের চাইতে, যত ডান দিকে থাকবে তত তার বেসিক ক্যারেক্টারটা আস্তে আস্তে কমে যাবে, অ্যাজ ইউজুয়াল ব্যাপার, যেটা নর্মালি আমরা অ্যালকালি মেটালসের ক্ষেত্রে রেখেছিলাম সেরকমই ব্যাপার। আচ্ছা, এগুলো ল্যান্থানাইট সিরিজের ক্ষেত্রে এগুলো পড়লেই হবে, যা যা আমি তোকে বললাম, যেগুলো যেগুলো ইনফরমেশন দিলাম, দ্যাটস ইট। অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে কি না, অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে কম, এমনিতেই কম কোশ্চেন আসে, তো অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে একদম পুরো সেই রাদারফোর্ডিয়াম 104 পর্যন্ত অ্যাক্টিনাইট সিরিজ আছে। এদেরও কিন্তু +3 অক্সিডেশন স্টেটটাই কিন্তু মোস্ট কমন। অক্সিডেশন স্টেট হচ্ছে এদের +3, দেখ ডোমিনেন্ট অক্সিডেশন স্টেট, এইগুলো মনে রাখবি, ডোমিনেন্ট অক্সিডেশন হচ্ছে +3। স্টিল হায়ার অক্সিডেশন স্টেটও এইসব হতে পারে, +4, +5 বা +6, +7 এইসব হতে পারে, কিন্তু +3টাই মোস্ট স্টেবল। +4 বা এইসব থাকলেও তারাও +3তে চলে আসার চেষ্টা করে, যেমনটা আগে বললাম, আগেরটার ক্ষেত্রে যেরকম বললাম ঠিক একই রকমের ব্যাপার এটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াস এদের আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য, কিন্তু অত বেশিও ডিক্রিজ করে না। পুয়ার শিল্ডিং এফেক্ট বাই 5f ইলেকট্রন বিকজ অফ দ্য এক্সটেন্ড স্পেস বিয়ন্ড। হ্যাঁ, এরা কিন্তু 4f অরবিটাল অনেক ভিতরে ঢুকে যায়, আর 5f অরবিটাল অত বেশিও ডিক্রিজ করে না, চেঞ্জটা কম, কারণ আবার এফ অরবিটাল ইলেকট্রনগুলো রিপালশন করবে, আগেরটার মতোই একই ব্যাপার। ম্যাগনেটিক বিহেভিয়ার তো আমি তোকে বলেছি যে কোনো স্পিন অনলি ভ্যালু কাজে লাগবে না, যেরকম ল্যান্থানাইটসের ক্ষেত্রে বলেছিলাম সেরকমই অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে আলাদা। অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে একই হবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে এবং তার জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোকেই কিন্তু অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিয়েই ম্যাগনেটিক বিহেভিয়ার তুই পেয়ে যাবি। কালার শুধু F0তে কোনো কালার থাকবে না, আর এই যে F0 এদের কোনো কালার থাকবে না, F7 কোনো কালার থাকবে না, F14 কোনো কালার থাকবে না, F0, F7, F14 এগুলো বেশি স্টেবল, এদের ইলেকট্রন নিয়ে তুই ট্রানজিশন করতে পারবি না, বাকি সকলে কালার থাকবে। কালার মানে কি কালার হবে সেটা তুই বলতে পারবি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তাদের কালার হবে, কিন্তু কালারলেস কি হবে সেটা তুই বুঝতে পারবি। F0 যেরকম কালারলেস, F7 কালারলেস, F0 আবার কালারলেস, F14 হলেও কালারলেস হবে। এখানে ইলেকট্রন ট্রানজিশনের কোনো ব্যাপার থাকে না, সেখানেই কালারলেস হয়, তাদের কোনো কালার থাকে না। আচ্ছা, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটসের একটু কম্প্যারিজন পড়ে রাখবি, অনেক কোশ্চেনে অনেক সময় থাকে যে কার কি ডিফারেন্স কি মানে থাকে প্রশ্ন দেয়, কিন্তু অনেকই বেশি সিমিলারিটি রয়েছে। +3 অক্সিডেশন স্টেট, দুজনেই বেশি রিঅ্যাক্টিভ, দুজনেই ম্যাগনেটিক স্পেকট্রাম পাওয়ারটি একই রকমের, মোরারলেস অ্যাক্টিনাইটসগুলো ল্যান্থানাইটসেরই কাছাকাছি, তবে সব এফেক্ট যেগুলো ল্যান্থানাইটসে কম সেগুলো কিন্তু ওখানে বেশি। অ্যাক্টিনাইটসের +3, +2, +4 হয়, এর +5, +6, +7 এইসবও হতে পারে। এদের আয়নগুলো বেশি কালার্ড, এদের আয়নগুলো কম কালার্ড বা কালারলেস, এরকম ধরনের কমপ্লেক্স ফরমেশন এরা করতে পারে, এরাও করতে পারে। হ্যাঁ, আর অক্সিক্যাটায়ন ফর্ম করে না, অক্সিক্যাটায়ন ফর্ম করে না, খুব একটা বেশি ডিফারেন্স কিছু নেই, হাইফাই ডিফারেন্স কিছু নেই, সাইজের ব্যাপারটাও মোটামুটি এক রকমের। হ্যাঁ, এরা নন রেডিঅ্যাক্টিভ হয়, এরা এক্সেপ্ট প্রোমেথিয়াম, বাকি সব নন রেডিঅ্যাক্টিভ, এরা সবাই কিন্তু রেডিঅ্যাক্টিভ, এরা প্রত্যেকেই অ্যাক্টিনাইটসগুলো রেডিঅ্যাক্টিভ। তো এই কম্প্যারিজনটা মোটামুটি আমি তোকে বললাম। তো আমার মনে হয় যে ডি অ্যান্ড এ ব্লকের আমি যা বললাম, আগের দিনকার ডি ব্লকের অনেক কিছু বলেছি এবং আজকেও আমি বললাম, তো এটাই সাফিসিয়েন্ট।
তো আমাদের দেখবি যে 12-এর পোর্শনের আমাদের এবারে কিছু কিছু পোর্শন আছে যেরকম বায়োমলিকিউলস বা পলিমার বা অ্যাপ্লিকেশন কেমিস্ট্রি, এগুলো কি বলতো, এগুলো একটু মানে ইনফরমেশন ওরিয়েন্টেড, এগুলো একটু তাড়াতাড়ি ছোট মানে স্টাডি মেটেরিয়াল দিয়ে পড়লেই হয়ে যাবে। বোঝানোর মতো যে রয়েছে সেখানে অ্যামিন চ্যাপ্টার আমাদের এদিকে অ্যামিন চ্যাপ্টারটা একটু দরকার। অ্যামিন চ্যাপ্টার স্যার এরপরে একদিন যদি পসিবল হয় একটু হাইড্রোজেনটা পড়িয়ে দেবেন। হাইড্রোজেন আর পড়িয়ে দেবেন, হাইড্রোজেনটা পড়াবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হাইড্রোজেন হ্যাঁ। পড়িয়ে দেবো, অসুবিধা কিছু নেই। হাইড্রোজেনটা আমি পড়ছিলাম, আমার কিছু কিছু জায়গায় একটু অসুবিধা ঠিক আছে, হচ্ছে। আমি হাইড্রোজেনটা আমি নেক্সট ক্লাসে হাইড্রোজেন ভাবছিলাম পড়াবো। তো ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আমাদের তো যদি অসুবিধা না হয় স্যার পরেও পড়াতে পারেন, কোনো না অসুবিধা না নেই। ঠিক আছে, আমাদের তো অনেক কিছুই হয়ে গেছে, এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। তো যেগুলো যেগুলো দরকার সেগুলোই আমি আগে পড়িয়ে দিই। হ্যাঁ, তো হাইড্রোজেন ঠিক আছে, আমি হাইড্রোজেন নেক্সট ক্লাসে আমি আর একটু সিচুয়েশন বেটার হলে পি ব্লকটা স্টার্ট করলে আমি বাড়িতে গিয়ে তখন পড়বো, এই মান্থটা তো হবে না। ইনঅর্গানিকের মধ্যে তো আমাদের শুধু পি ব্লকই বাকি রইলো, হাইড্রোজেন পড়িয়ে দিলে তো পি ব্লকই শুধু বাকি রইলো। ঠিক আছে, আমরা বলে দেবো। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার ঠিক আছে। আবার আমরা